ঢাকা দিয়াবাড়ি ডিপোতে মেট্রো রেলের প্রথম কোচ। নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি প্রায় ৬২%। চালু হলে বদলে যাবে রাজধানীর গণপরিবহন খাত। মহামারী শিখিয়েছে বিশ্বে একা চলার সুযোগ নেই। ভার্চুয়াল জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী। পরিবেশ রক্ষায় $100 বিলিয়ন তহবিল নিশ্চিত করা সহ 4 দফা প্রস্তাব। স্বাস্থ্যবিধি নিশ্চিত করা না গেলে তৃতীয় ঢেউয়ের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রীর 24 ঘন্টায় দেশে মৃত্যু 98। রাশিয়ার টিকা স্পুটনিক 5 উৎপাদন হবে দেশে, মস্কো ঢাকা একমত। এবং 3 মাস ধরে পানি নেই রাজধানীর শাহজাদপুর এলাকায়। মহামারী আর রোজায় চরম দুর্ভোগে বাসিন্দারা। ওয়াসার কাছ থেকে মিলছে কেবলই আশ্বাস। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। রাজধানীর দিয়াবাড়ির অস্থায়ী জেটিতে চলছে স্বপ্ন বোনার কাজ। দীর্ঘ প্রতীক্ষার পর মেট্রো রেলের প্রথম কোচটি পৌঁছালো ডিপোতে। 19টি ধাপে পরীক্ষা নিরীক্ষা শেষে দেয়া হবে চূড়ান্ত ছাড়পত্র। এদিকে ইতিহাসের সাক্ষী হতে পেরে খুশি শ্রমিকরাও। বৃহস্পতিবার বেলা 11টা মেট্রো রেলের ডিপোর ইতিহাস লিখবার পালা। লরিতে করে মূল গন্তব্যের দিকে দেশের প্রথম মেট্রো রেলের কোচ। ডিপো এলাকায় প্রবেশ করতেই ক্ষণিকের জন্য যেন বন্ধ হয়ে যায় সব কাজ। সব শ্রমিক মুহূর্তের বিরতি দিয়ে সাক্ষী হলেন ইতিহাসের। ভালো লাগতেছে, কারণ এই সর্বপ্রথম বাংলাদেশে মেট্রো রেল সংযোজন হতে চলছে। বগিটা আসছে, আমরা রিসিভ করতে পারতেছি, আমাদের তো খুব ভালো লাগতেছে। চালু হইব কিংবা আমাদের দেশে মেট্রো রেলের জন্য এই যে মেট্রো রেল আমরা আসলাম, দেখলাম কিংবা এটা আমরা রিসিভ করলাম, আমাদের জন্য একটা গুড নিউজ। বাংলাদেশের প্রথম মেট্রো রেলের প্রথম কোচ সফলভাবে ট্রেলারের উপরে আনলোড করেছি। আমাদের যে ইন্সপেকশন বে আছে ওয়ার্কশপের মধ্যে আমরা নিয়ে যাব। খুব সাবধানে ডিপোর শেডে নিয়ে যাওয়া হয় রাজধানীবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার ফসল। সেখানে 19টি ধাপে সমন্বিত পরীক্ষা শেষে ছাড়পত্র মিলবে জাপানের কাওয়াসাকির তৈরি দেশের প্রথম মেট্রো রেলের কোচের। 19টা টেস্ট আছে যেটা করতে হবে, আর অন্যান্য যেগুলো আছে ইন্টারনাল সেগুলো আলাদাভাবে আমরা করব। প্রতিটি কোচ ইন্সপেকশন হওয়ার পরে এটি একটি ট্রেন ফরমেশন হবে 6 কোচের। আপনারা জানেন 6টা কোচ নিয়ে একটা মেট্রো ট্রেন সেট হবে। সেই 6টি কোচের আমরা পুরো একটা ফুল ট্রেন ফরমেশন হবে। কারিগরি সমস্ত মতামত পাবো, দেখব, টেস্টে ফিট হবে, তারপর আমরা হয়তো বলতে পারবো যে এই ট্রেনটা চলাচলের উপযোগী হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকাল 8টার দিকেই দিয়াবাড়ির অস্থায়ী জেটিতে শুরু হয় স্বপ্ন বোনার কাজ। দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে দিয়াবাড়ির জেটিতে তোলা হয় প্রথম কোচ। প্রথম দফায় খুব সতর্কতার সাথে শুরু হয় কার্যক্রম। প্রায় ঘণ্টাখানিক বাদে বিশেষ প্রক্রিয়ায় লিফটিং বারের মাধ্যমে তোলা হয় অস্থায়ী জেটিতে রাখা কার্গোতে। খালাস প্রক্রিয়ায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এই কোচগুলোর সেফটির দিকে। সেক্ষেত্রে খানিকটা কালক্ষেপণ হয়তো হচ্ছে, যদিও কর্তৃপক্ষ বলছে শুক্রবারের মধ্যেই সবগুলো কোচই নিয়ে যাওয়া হবে দিয়াবাড়ির ডিপোতে। মেট্রো রেলের প্রথম কোচ কর্তৃপক্ষের সামনেই জাপানের ট্রায়াল দেওয়ার কথা থাকলেও তাতে বাদ সাধে করোনা পরিস্থিতি। তাই তৃতীয় পক্ষের মাধ্যমে পরীক্ষা শেষে দেয়া হয় প্রাথমিক ছাড়পত্র। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। মেট্রো রেল চালু হলে যেমন গতি আসবে সড়কে, তেমনি গণপরিবহন ব্যবস্থাও নতুন মাত্রা পাবে বলে মনে করছেন নগরবিদরা। এদিকে বাংলাদেশের প্রথম মেট্রো রেলের নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি শতকরা প্রায় ৬২% বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ডিপোতে যখন একে একে আনলোড করা হচ্ছে মেট্রো রেলের প্রথম কোচের সেট, ঠিক তখনই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পুরোদমে এগিয়ে চলছে প্রকল্পের কাজ। লকডাউনেও 3 শিফটে 24 ঘন্টা বিরামহীন কর্মযোগ্য। উত্তরা থেকে মতিঝিলকে যুক্ত করতে এরই মধ্যে রেলের স্লিপার বসেছে তালতলা পর্যন্ত। সমানতালে চলছে বৈদ্যুতিক লাইন ও দুপাশের গার্ডার বসানোর কাজ। এমআরটি লাইন 6 এর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পূর্ত কাজের অগ্রগতি 83.52%। আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ এগিয়েছে 57.68%, আর সার্বিক অগ্রগতি 61.49%। উত্তরা থেকে আগারগাঁও অংশে চলবে 20টি ট্রেন। মোট 16টি স্টেশনে প্রতি 3 মিনিট পর পর আসবে ট্রেন। প্রতি সেট ট্রেনের যাত্রী ধারণ ক্ষমতা 2308। প্রতি ঘন্টায় 60,000 যাত্রী যাতায়াত করবে এই মেট্রো রেলে। প্রতিটি স্টেশনে যাত্রী ওঠানামার পাশাপাশি থাকবে ফুট ওভার ব্রিজের ব্যবস্থা। সিঁড়ির পাশাপাশি থাকবে চলন্ত সিঁড়ি আর লিফট। বাংলাদেশে প্রথম মেট্রো রেল নির্মাণ কাজের সর্বশেষ সার্বিক অগ্রগতি শতকরা 61.4
4/9 ভাগ। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত পূর্ত কাজের অগ্রগতি 83.52 ভাগ। প্রকল্পের মেয়াদ 2024 সাল পর্যন্ত হলেও তার আগে আসছে বছরের মাঝামাঝিতেই হয়তো উদ্বোধন হতে পারে দেশের প্রথম মেট্রো রেলের। সেক্ষেত্রে এই প্রকল্প যানজটে নাকাল ঢাকার গতি ফিরিয়ে আনবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। এর ফলে গতি তো বাড়বেই, নিরাপদ এবং সময় মতো যানজট এড়িয়ে চলাচলের একটা নতুন উপলক্ষ আমরা পেয়ে যাব। এটার কারণে আমাদের সেই শক্তি এবং সাহস এবং স্পর্ধা যদি তৈরি হয়, তাহলে অবশ্যই 5 থেকে 8 বছরের মধ্যে বাংলাদেশ এই নগর সভ্যতায়, নগরায়নে, গণপরিবহন নিয়ে আর ভাবতে হবে না। পাশাপাশি নিচের সড়কের সমন্বয় আনতে পারলে সুফল মিলবে বলেই মত নগরবিদদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা শিখিয়েছে বিশ্বে একা চলার সুযোগ নেই। সম্মিলিত পদক্ষেপের মাধ্যমেই কেবল মহামারী মোকাবেলা করা সম্ভব বলে বিশ্বসভায় মত দেন সরকার প্রধান শেখ হাসিনা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে লিডার সামিট অন ক্লাইমেটের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন শেখ হাসিনা। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় $100 বিলিয়ন তহবিল নিশ্চিত করা সহ পরিবেশ রক্ষায় 4 দফা প্রস্তাব তুলে ধরেন শেখ হাসিনা। দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। বিশ্বের ধনী সম্পদশালী দেশগুলোর শিল্পায়নে যথেচ্ছ কার্বন নিঃসরণে উষ্ণতা বাড়ছে পৃথিবীর। প্রতিবছর বন্যা, জলোচ্ছ্বাস আর তীব্র খরাসহ প্রাকৃতিক দুর্যোগ পোহাতে হচ্ছে বাংলাদেশের মতো দেশগুলোকে। এসব ক্ষতি কাটিয়ে উঠতে অন্যের প্রতি মুখাপেক্ষী না হয়ে বাংলাদেশ নিজেদের অর্থেই গড়ে তুলেছে জলবায়ু তহবিল। জলবায়ুর প্রভাব মোকাবিলা করে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখার গল্প এবার উপস্থাপিত হল মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে আয়োজিত জলবায়ু সম্মেলনে। বৃহস্পতিবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত লিডার সামিট অন ক্লাইমেটের উদ্বোধনী আয়োজনে ভিডিও বক্তব্যের মাধ্যমে অংশগ্রহণ করে বাংলাদেশ। বিশ্বের 40 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এই ভার্চুয়াল সামিটে অংশ নেন। প্রধানমন্ত্রী বলেন, সীমিত সম্পদ নিয়েই লড়ে যাচ্ছে বাংলাদেশ। Resource constraints, Bangladesh has emerged as a global leader on adaptation and mitigation. Every year, we are spending on an average $5 billion, about 2.5% of our GDP. রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে পরিবেশের ঝুঁকি আরও বেড়েছে উল্লেখ করে জলবায়ুর ক্ষতি প্রশমনে 4 দফা পরামর্শ উত্থাপন করেন শেখ হাসিনা। Ensuring the annual target of $100 billion, which should be balanced 50-50 between adaptation and mitigation with special attention. The COVID-19 pandemic has reminded us that global crises can only be addressed through strong collective response. মুজিব শতবর্ষে সারা দেশে 30 মিলিয়ন গাছ লাগানোর উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। 2 দিনের এই ভার্চুয়াল সম্মেলনের প্রথম দিনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী আয়োজনের আনুষ্ঠানিকতা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রুশ টিকা স্পুটনিক 5 দেশে উৎপাদনে মস্কো ঢাকা সম্মত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বৃহস্পতিবার দুপুরে মিন্টো রোডে নিজ বাসভবনে তিনি একথা জানান। এছাড়াও ভ্যাকসিন পেতে চীনের সঙ্গেও আলোচনা চলছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বাংলাদেশে টিকার সরবরাহ বন্ধ থাকবে না বলে আশ্বাস দিয়েছেন। চলতি বছরের 21 জানুয়ারি ভারত থেকে উপহার পাওয়া 20 লাখ ডোজের মাধ্যমে করোনা ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করে বাংলাদেশ। এর 4 দিন পরে 25 জানুয়ারি সেরাম ইনস্টিটিউট থেকে কেনা বাংলাদেশে প্রথম টিকা আনে বেক্সিমকো ফার্মা। এর পরপরই সফলভাবে সারা দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়। অধিদপ্তরের হিসেবে মঙ্গলবার পর্যন্ত 57,45,085 জন প্রথম ডোজের করোনা টিকা নিয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে 16,78,189 জনকে। আর এখন মজুদ আছে 25,76,726টি। এদিকে ভারতে করোনা সংক্রমণ ঊর্ধ্বগতিতে বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম জানিয়ে দেয়, আগামী 3 মাসের মধ্যে টিকা রফতানির সম্ভাবনা নেই। আর
এতেই দেশের টিকা কার্যক্রম শঙ্কায় পড়ে যায়। বিভিন্ন মাধ্যমে আসতে থাকে তথ্য। এ অবস্থায় ভ্যাকসিন কার্যক্রম নিয়ে গণমাধ্যমে মুখ খুললেন পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মোমেন। জানালেন রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক 5 দেশেই উৎপাদনের জন্য মস্কো ঢাকা সম্মত হয়েছে। চলছে চীনা ভ্যাকসিন আনার আলাপ আলোচনাও। চায়না রাজি হয়েছে, তারা আমাদের পাঠাবে। যে কোনো সময় আমরা তাদের ভ্যাকসিন সংগ্রহ করব। শাসা আমাদের একটা প্রস্তাব দিয়েছে, আমরা গ্রহণ করেছি। বলছে যে তোমরা কো-প্রোডাকশনে যাও, তোমাদের দেশে ভালো ভালো ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে। ভারতের সেরাম থেকে বেসরকারিভাবে ভ্যাকসিন আনতে কূটনৈতিকভাবে বাংলাদেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা কূটনৈতিকভাবে ভারতকে বলি, তাহলে হয়তো ওরা ছাড় দেবে, কারণ সেরাম তো তৈরি করে রেখেছে। তো আমরা সেটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে ভারত নিজেদের ভ্যাকসিন সংকট থাকলেও বাংলাদেশের সরবরাহ বন্ধ হবে না জানিয়ে আশ্বাস দিয়েছেন ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। 7 million has been received by Bangladesh against its contract. Another 3.3 million has been provided also as bilateral support from India. So that's 10.3 million vaccines. Let's see what best we can do to push so that Bangladesh's vaccination drive can continue also. So we're working on that. ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্যবিধি নিশ্চিত করা না গেলে করোনার তৃতীয় ঢেউ আসার শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় করোনা নিয়ে সবাইকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী। করোনার এই ঢেউটা আসলো কিভাবে, কারাই ঢেউটা আনলো? কারণ আমরা যদি এটাকে চিহ্নিত না করি, তাহলে আবার তৃতীয় ঢেউর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আবার তৃতীয় ঢেউতে আমরা আক্রান্ত হইতে পারি। সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে যাতে তৃতীয় ঢেউ না আসে। সামাজিক দূরত্ব বজায় রাখলাম না, যার ফলে আমাদের এই দ্বিতীয় ঢেউ আসলো। একই কাজ যদি আমরা আবারও করি, তাহলে আমাদের তৃতীয় ঢেউ আবার আসবে। দেশের সবশেষ একদিনে করোনায় মারা গেলেন আরও 98 জন, শনাক্ত হয়েছেন 4014 জন। এদিকে উদ্বোধনের 5 দিনেও মহাখালীর ডিএনসিসি বিশেষায়িত কোভিড হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা চালু হয়নি। সিটি স্ক্যান, রক্ত পরীক্ষা, এক্স-রের মতো কোভিড রোগীদের জরুরি পরীক্ষাগুলো চালু না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। আর হাসপাতাল পরিচালক জানালেন 2-1 দিনের মধ্যেই এসব সমস্যার সমাধান হবে। 82 বছর বয়সী নুরুল হুদা ডিএনসিসি হাসপাতালে শ্বাসকষ্ট সহ নানা শারীরিক জটিলতায় ভর্তি ছিলেন জরুরি বিভাগে। জরুরিভাবে সিটি স্ক্যান সহ অন্যান্য পরীক্ষা করার জন্য তাকে নিয়ে স্বজনরা ছুটছেন রাজধানীর অন্য হাসপাতালে। উদ্বোধনের 5 দিনেও মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে সিটি স্ক্যান, রক্তের পরীক্ষা, এক্স-রের মতো কোভিড রোগীদের জরুরি পরীক্ষাগুলো চালু না হওয়ায় বাড়ছে রোগীর ভোগান্তি। এখন আমরা 3 দিন ভর্তি হতেছি, বলতেছে রোগীর অবস্থা ভালো, আমরাও সচক্ষে দেখতেছি মোটামুটি ভালো, কিন্তু কোনো পরীক্ষা এখনো করাই নাই। ভাই, সিটি স্ক্যানের জন্য নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, এখানে আসলে সেটিগুলো নাই। এখানে মানে কি নাই এখানে? ওনারা কি বলছেন? সিটি স্ক্যান, ব্লাড, এক্স-রে এগুলো কিছুই নেই এখানে। 1000 শয্যার সক্ষমতার এই হাসপাতালটি জনবল সংকটের কারণে এখনো পুরোপুরি চালু করা যায়নি উল্লেখ করে পরিচালক জানান, আগামী 2-1 দিনের মধ্যে সিটি স্ক্যান সহ অন্যান্য পরীক্ষা শুরু হবে। সিটি স্ক্যান অলরেডি আমরা আশা করছি পেয়ে যাবো। একটা সিটি স্ক্যান এক জায়গা থেকে আমাদের দেওয়া হবে, খুব শিগগির আমরা এটা লাগাবো। আমরা অলরেডি সিটি স্ক্যান রুমও তৈরি করে ফেলেছি। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় করোনাক্রান্ত হয়ে মারা গেছেন 98 জন, নতুন করে শনাক্ত হয়েছেন 4014 জন। এভাবে একের পর এক দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য রোগী আসছে দেশের সবচেয়ে বড় ডেডিকেটেড কোভিড হাসপাতালে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সক্ষমতার সবটুকু চালু হলে কমবে অন্যান্য হাসপাতালে রোগীর চাপ, বাড়বে করোনা আক্রান্তদের মনোবলও। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় দফা লকডাউনের প্রথম দিনে রাজধানীতে যানবাহনের চাপ ছিল অনেকটাই স্বাভাবিক দিনের মতো। স্বাস্থ্যবিধি মানার বালাই ছিল না। এদিকে বিপুল সংখ্যক যান ও মানুষকে সামাল দিতে গিয়ে নাভিশ্বাস ওঠে দায়িত্বরত পুলিশ সদস্যদের। একে তো দ্বিতীয় দফা লকডাউন, তার উপর বৃহস্পতিবার, তাই সব পথে ছিল মানুষ ও যানবাহনের চাপ। গণপরিবহন নেই, তবে ব্যক্তিগত গাড়ি অজস্র। সেটি ছাড়াও সিএনজি অটোরিকশাও চলছে দেদারসে। যারাই রাস্তায় নেমেছেন সবাই দাঁড় করিয়েছেন নানাবিধ যুক্তি। 10 দিন হয়ে গেছে তো বন্ধ, বেরোনি একদিন, আজকে মাত্র বেরোলাম। আমরা তো একবারে ঘরে বসে থাকি,
তাহলে তো সংসার চলবে না। আবার রাস্তায় বেরোলে পুলিশে মামলা করে দেয় 2,000-2,500 টাকা। ব্যক্তিগত গাড়ি যাদের নেই, গণপরিবহন না থাকায় তারা পড়েছেন দুর্ভোগে। এই যেমন শিপন আহমেদ। সৌদি আরবে যাবার জন্য দরকার করোনা পরীক্ষার সনদ। ময়মনসিংহ থেকে বাস না পেয়ে পণ্যের গাড়িতে আসেন ঢাকায়। সনদ নিয়ে ফিরবেন হয়তো একইভাবে। ভালো করতে আপনার ঢাকা আসছি, খুব ভোগান্তি হয়েছে, আমার গাড়ি পাওয়া খুব কষ্ট হয়েছে। আমি প্রাইভেট কারে আসতেছিলাম, প্রাইভেট কারে আসতে পারি না, পিক আপ পাইছি। পুলিশ বলছে এত মানুষ সামলানো কঠিন হয়ে যাচ্ছে। যানবাহনের এ পরিমাণ চাপ যে সম্পূর্ণ সঠিকভাবে প্রতিটি লোককে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চেকপোস্ট পরিচালনার যে শর্তাবলী তা পূরণ করা এখন দুরূহ হয়ে উঠেছে। যারা রাস্তায় বেরিয়েছেন তারাই বলছেন এভাবে চললে সংক্রমণ কমবে না। এই যে লকডাউনে এটা সম্পূর্ণ খুলে দেওয়া ভালো, আর না স্ট্রিক্টলি করা বলে মানে কারফিউ জারি করা, কারণ এই লকডাউনে আসলে কিছু হবে না, গাড়ি বাস খুলে দিলে সংক্রমণ আবার সে বৃদ্ধি পাবে। নিয়ম ভেঙে সড়কে যারা নেমেছেন তারা আরও বলছেন লকডাউন মানানো কেবল পুলিশ ও সরকারের একার কাজ নয়, এজন্য প্রয়োজন সব নাগরিকের সমান অংশগ্রহণ। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনা নিয়ে দেয়া বক্তব্যের জন্য দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার চিঠি রাজধানীর শাহজাহানপুরের মির্জা আব্বাসের নিজ বাসায় পৌঁছানো হয়েছে বলে জানা গেছে। গত মির্জা আব্বাস এরপরে এ নিয়ে নানা মাধ্যমে আলোচনা ঝড় ওঠে। পরদিন শাহজাহানপুরের নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন তার বক্তব্য গণমাধ্যমে বিকৃত করে উপস্থাপিত হয়েছে। স্থায়ী কমিটির এই সদস্য আরও দাবি করেন দলের শীর্ষ পদে থেকে এ ধরনের বক্তব্য তিনি দিতে পারেন না। তবে দলের হাইকমান্ড চিঠি দিয়ে মির্জা আব্বাসের কাছে তার বক্তব্যের জবাব চেয়েছে বলে জানা গেছে। ছিঁড়ে পোস্টমর্টম করে কাটপিস করে ইচ্ছা মতো লাগিয়ে দেওয়া হয়েছে। একদিকে লকডাউন, অন্যদিকে করোনা, তার উপর রমজান মাস। এমন অবস্থায় গত 3 মাস ধরে পানি পাচ্ছেন না রাজধানীর শাহজাদপুর এলাকার বাসিন্দারা। ওয়াসা বলছে এরই মধ্যে সংকট সমাধানের কাজ শুরু হয়েছে। সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। দেশে করোনা মহামারী বা লকডাউন সবকিছু উপেক্ষিত পানির সংকটের কাছে। কয়েক লাখ মানুষের জন্য একটি মাত্র টিউবওয়েল, সেখান থেকে পানি সংগ্রহে এলাকাবাসীর ভিড়। বাড্ডা শাহজাদপুর এলাকায় পানি নেই ফেব্রুয়ারি থেকে এপ্রিল, এই 3 মাস ধরে। বারবার পানির জন্য আন্দোলন করে শুধুই মিলেছে আশ্বাস, বাস্তবে মেলেনি এক ফোঁটা পানিও। আমার আম্মা গত মাসে 27 তারিখে মারা গেছে, পানি কিনাই না দিয়া হে পানি দিয়ে গোসল তারা দিতে হয়েছে। এবাদত বন্দী পর্যন্ত করতে পারি না, গোসলও নাই, অজুও নাই। এক বালতি করে পানি 2 কলস করে মানুষের বাড়িতে আনি, খাওয়া দাওয়া করি, প্রায় 41 দিন পরই গোসল করছি। পানির এই সংকটে এক শ্রেণীর মানুষ পানি নিয়ে করছে বাণিজ্য। 30 টাকার পানির জার এখন বিক্রি হচ্ছে 50 টাকায়। এমন অবস্থায় স্থানীয়রা বলছেন ওয়াসার ভুতুরে বিলের খপ্পরে পড়ে পানি না পেয়েও গুনতে হচ্ছে বাড়তি টাকা। 2,000 টাকা বিল আসতো, এখন 5,000 4,000 এরকম আসে। যখন ক্রাইসিসটা হুট করে বেড়ে গেছে তখন জারের পানি 20 টাকাটা 35 টাকা, 35 টাকাটা 45 টাকা। ওয়াসা বলছে গ্রীষ্মের এই সময়টায় কিছু এলাকায় পানির সংকট রয়েছে। সমস্যা সমাধানে বসানো হচ্ছে নতুন করে পানির পাম্প। বাড্ডা শাহজাদপুরেরটা আমি জানি, ওই টিউবওয়েলটা অলরেডি রিপ্লেস করা হয়ে যাচ্ছে। এটা সাময়িক একটা সমস্যা। পানি সংকট দেখা দিলে 16162 এই নম্বরে যোগাযোগ করা হলে দ্রুত ওই এলাকায় পানি পৌঁছে দেওয়ার আশ্বাস ওয়াসার। মহামারীর এই সময়টাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা জরুরি হলেও এই এলাকার মানুষ বলছেন গত 3 মাস ধরে নিত্যদিনের খাবার পানিটুকুই পাচ্ছেন না স্থানীয়রা। ফলে রমজানের সময়টাতে পানি সংকট সমাধানের জন্য ওয়াসাকে আরও দায়িত্বশীলের আহ্বান এলাকাবাসীর। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চলতি বড় মৌসুমে 19 লাখ মেট্রিক টন খাদ্যশস্য কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা গত বছরের চেয়ে 1 লাখ টন কম। আগামী 28 এপ্রিল থেকে সরাসরি কৃষকের কাছ থেকে ধান এবং 7 মে থেকে চাল কেনা হবে বলে খাদ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। 2-1 দিনের মধ্যে ধান ও চালের মূল্য নির্ধারণ করা হবে। হাওর অঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই কৃষকের ঘরে উঠতে শুরু করেছে সোনালী ধান। এ অবস্থায় চলতি বড় মৌসুমে ধান চাল সংগ্রহের লক্ষ্যে বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এক সভায় খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে আগামী 28 এপ্রিল থেকে ধান এবং 7 মে থেকে চাল কেনা শুরু হবে। জানা গেছে গতবারের চেয়ে 1.5 লাখ টন কমিয়ে এবার সরাসরি কৃষকের কাছ থেকে 6.5 লাখ টন ধান কেনা হবে। তবে আগের বছরের একই পরিমাণে 10 লাখ টন সেদ্ধ চাল এবং 1.5 লাখ টন আতপ চাল এবং 1 লাখ টন গম ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে চলতি মাসের শুরু থেকেই গম কেনা শুরু করেছে সরকার। প্রয়োজন হলে ধান, চাল ও গম আমদানি করা হবে বলেও খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগাম বন্যা আতঙ্ক না থাকায় বোরো মৌসুমে হাওরে এখন ধান কাটার উৎসব, নেই শ্রমিক সংকট। সুনামগঞ্জের হাওরের একমাত্র ফসল বোরো ধানের আবারও বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়ায় ফলন ঘরে তুলতে পেরে দারুণ খুশি হাওরবাসী। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে ইকরামুল কবিরের রিপোর্ট। ছবি তুলেছেন দিগেন সিংহ। চলতি বোরো মৌসুমে জেলার ছোট বড় ৯৫টি হাওরে ২,২৩,৩৩০ হেক্টর জমিতে স্থানীয় হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের বোরো ধান আবাদ করা হয়। জেলার কৃষি বিভাগ জানায় ইতিমধ্যে ৬০ % জমির পাকা ধান কাটা হয়েছে। চলতি মাসের শেষে আবহাওয়া কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকলেও তার আগেই হাওরের শতভাগ ধান কাটা হয়ে যাবে। ধান কাটার শ্রমিক এবং যন্ত্রের কোনো অভাব নেই, তো আশা করছি যে আমাদের এই ধানটি প্রাকৃতিক দুর্যোগ আসার আগেই শতভাগ আমরা নিরাপদে তুলতে পারবো। হাওরের ধান দ্রুত এবং কম খরচে কৃষকের গোলায় তোলার জন্য ২৯৪টি কম্বাইন্ড হারভেস্টার, ১৩০টি রিপার মেশিন ছাড়াও ২ লাখেরও বেশি শ্রমিক ধান কাটায় ব্যস্ত রয়েছেন। দিন ভালো হলে সপ্তাহ 10 দিনের মধ্যে আবার বৈশাখী মানে কাটা শেষ হয়ে যাব। উপজেলা কৃষি অফিসার আর মেশিনের সুবিধা পাওয়ায় আমরা ধানগুলা সহজে কম খরচে আমরা গড়ে তুলতাম পারলাম। 1 বিঘা ধান কাটতে এই মেশিন দিয়ে মাত্র ১,৫০০ টাকা খরচ হয়, এটা ঝাড়াই মারাই সহ একদম। আর যদি আমরা এই গতাগতি কাটি লেবার দিয়ে, তাহলে এক্ষেত্রে প্রায় মারাই জারাই সহ কাটা সহ বাড়ি পৌঁছা পর্যন্ত প্রায় ৬০০ টাকা খরচ হয়। এখানে বিঘাপতি প্রায় ৬,৫০০ টাকা কৃষকের সাশ্রয় হচ্ছে। জেলায় এবার ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩,৪৪,০০০ মেট্রিক টন। অতীতের সকল রেকর্ড ভেঙে এবার ৪,০০০ কোটি টাকার ধান সুনামগঞ্জের হাওরবাসী ঘরে তুলতে যাচ্ছে। সুনামগঞ্জের দেখার হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। আগামী ১৭ মে থেকে ফ্রান্সে পানশালা, রেস্তোরাঁ সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ওই দেশটির সরকার। এদিকে বাংলাদেশে লকডাউনের কারণে সব ধরনের বিমান যোগাযোগ বন্ধ থাকায় ফ্রান্সে ফেরা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন প্রবাসীরা। প্যারিস থেকে আরও জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। করোনা সংক্রমণের মধ্যেই ফ্রান্সে আগামী ১৭ মে থেকে বার রেস্টুরেন্টগুলো খুলে দেওয়া হবে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। দেশটির স্বাস্থ্য সংক্রান্ত বিশেষ কমিটি সরকারের উচ্চ পর্যায়ের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানায়। লকডাউন চলাকালীন ১০ কিলোমিটারের বাইরে চলাচলের ক্ষেত্রে অ্যাটাচমেন্ট রাখার যে বাধ্যতামূলক বিধিবিধান ছিল তাও পরিবর্তন করা হচ্ছে। এদিকে বাংলাদেশে লকডাউনের কারণে বিমান যোগাযোগ বন্ধ থাকায় দেশে আটকে পড়া ইউরোপ প্রবাসী বাংলাদেশিরা তাদের উদ্বিগ্নতার কথা জানিয়েছেন। যোগাযোগ করছিলাম সিলেট অফিসে, কাতার এয়ারলাইন্স, ওরা বলল ট্রানজিটের সকল ফ্লাইট বন্ধ, শুধুমাত্র বিশেষ ফ্লাইট চালু। শুনতেছি বিশেষ ফ্লাইট চালু হয়েছে, কিন্তু ইউরোপের জন্য বিশেষ কোনো ফ্লাইটের নির্দেশনা নাই। আমরা যারা ইউরোপ প্রবাসীরা রয়েছি তাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা করা হয় নাই, যার জন্য আমরা অনিশ্চয়তার মধ্যে আছি। দীর্ঘদিন পর বার রেস্টুরেন্ট খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানতে পেরে অনেক খুশি সেই প্রতিষ্ঠানগুলোতে কাজ করা মানুষজন। তারা অপেক্ষায় আছেন কবে তাদের কর্মস্থলে ফিরতে পারবেন তারা। বার রেস্টুরেন্ট খুলে দেওয়ার পর জীবনযাত্রা স্বাভাবিক হবে, প্যারিস ফিরবে তার আগের রূপে, এমন প্রত্যাশাই সবার। মামুল হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। এদিকে আগামী সপ্তাহে ইতালিতে খুলছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। এর আগেই খুলে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। তবে দেশ জুড়ে এখনও প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছেন প্রায় ১৪,০০০ মানুষ, মারা যাচ্ছেন ৩ শতাধিক। এরই মধ্যে গ্রীষ্মের ছুটিতে পর্যটক আকর্ষণে বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করায় খুশি প্রবাসী বাংলাদেশিরাও। ইতালির সবশেষ করোনা পরিস্থিতির খবর জানাচ্ছেন মাকসুদ রহমান। আগামী সপ্তাহে খুলে যাচ্ছে ইতালির সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, খুলে গেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে এখনো নিয়ন্ত্রণহীন করোনা পরিস্থিতি। দেশটিতে এখন পর্যন্ত ৩৯ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১,১৮,০০০। এদিকে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে কম ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ করতে লাগবে নিরাপদ ভ্রমণ পাস। বিমান ও ট্রেনে চড়তেও একই শর্ত আরোপ করা হয়েছে। এরই মধ্যে কোভিড ফ্রি বিমান ও ট্রেন চলাচল শুরু হয়েছে। সঙ্গে ভ্যাকসিন গ্রহণকারীরা ইউরোপ জুড়ে ভ্রমণে বহন করবেন গ্রিন পাসপোর্ট। এসব পদক্ষেপে দেশটির পর্যটন খাতকে গতিশীল করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সরকারের এই পরিকল্পনায় খুশি প্রবাসীরাও। ইতালিয়ান সরকার মারিও দ্রাগি সম্প্রতি ঘোষণা করেছেন যে কোভিড ফ্রি ট্রেন ও কোভিড ফ্রি বিমান
চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। ওই হিসাবে আমরা সবাই মহাখুশি। পাশাপাশি বাঙালি কমিউনিটির পক্ষ থেকে ইতালিয়ান সরকারকে ধন্যবাদ জানাই। আমরা অধিকাংশ বাংলাদেশিরাই পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। আমাদের কর্মসংস্থান পর্যটন শিল্পকে কেন্দ্র করে। তাই আমরা চাই যে কোনোভাবে যাতে পর্যটকেরা নিরাপদে নির্বিঘ্নে পর্যটন কেন্দ্রগুলোতে আসতে পারে। ব্যাংক অব ইতালির তথ্য মতে মহামারীর কারণে 2020 সালে পর্যটন শিল্পের ক্ষতির পরিমাণ 120 বিলিয়ন ইউরো। 2021 সালে পর্যটন শিল্পকে লাভজনক অবস্থায় ফেরাতে সরকারের তৎপরতায় খুশি প্রবাসী বাংলাদেশিরা, কারণ ইতালির পর্যটন শিল্পই প্রবাসী বাংলাদেশিদের প্রধান কর্মস্থল। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি। এখন থেকে জেদ্দা কনসুলেটে পাসপোর্ট নবায়ন ও প্রবাসী কার্ডের আবেদন জমা দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। আর এক্ষেত্রে দিতে হবে না কোনো অতিরিক্ত ফিও। সম্প্রতি এ বিষয়ে জেদ্দা কনসুলেটের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দীর্ঘ 1.5 বছর পর এই সুবিধা চালু হওয়ায় খুশি প্রবাসীরা। জেদ্দা প্রতিনিধি আল মামুন শিপনের রিপোর্টে বিস্তারিত। গত 1.5 বছর ধরে প্রবাসী সেবা কেন্দ্র নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে নির্দিষ্ট ফির চেয়ে 50 রিয়াল বেশি অর্থ জমা দিয়ে পাসপোর্ট নবায়ন করতে হতো সৌদি প্রবাসী বাংলাদেশিদের। এছাড়া প্রবাসী কার্ডের জন্য দিতে হতো অতিরিক্ত 70 রিয়াল। এ নিয়ে প্রবাসীদের মধ্যে এতদিন ব্যাপক ক্ষোভ ছিল। অবশেষে প্রবাসী বাংলাদেশিদের সুখবর দিলেন জেদ্দার বাংলাদেশ কনসুলেটে কনসাল জেনারেল হিসেবে নতুন দায়িত্ব পাওয়া নাজমুল হক। এখন থেকে জেদ্দার কনসুলেটে পাসপোর্ট নবায়ন ও প্রবাসী কার্ডের জন্য সরাসরি আবেদন করতে পারবেন প্রবাসীরা। এর জন্য কেবল সরকার নির্ধারিত ফি ছাড়া দিতে হবে না বাড়তি কোনো অর্থ। অনেকদিন ধরে এটা বন্ধ আছে এবং এতে অনেকেই বিভিন্নভাবে তাদের অসুবিধার কথা জানিয়েছেন। আমরা শুনেছি যে কমিউনিটিতে একটা খানিকটা অসন্তোষ ছিল এই বিষয়টা নিয়ে। তো আশা করি যে অসন্তোষ খানিকটা দূর হবে আমাদের এই খুলে দেওয়ার মাধ্যমে। জেদ্দা কনসুলেটের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী সেবা কেন্দ্র থেকে আমরা 50 থেকে 70 রিয়াল কমে এখন থেকে সরাসরি এমবাসির মাধ্যমে আমাদের পাসপোর্ট নবায়ন এবং প্রবাসী কল্যাণ কার্ড ইস্যু করতে পারবো। সেই জন্য আমরা প্রবাসীরা আনন্দিত। তো আমরা মনে করি এই বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা প্রবাসীরা খুব ভালো এখন সুযোগ সুবিধা নিতে পারবো। এমবিসিতে যে আগের মতো আর হয়রানি পোহাতে হবে না। বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব না দিয়ে দূতাবাস ও কনসুলেটে জনবল বাড়িয়ে সেবার পরিধি বাড়ানোর দাবি প্রবাসীদের। আল মামুন শিপন, সময় সংবাদ, জেদ্দা, সৌদি আরব। অস্ট্রেলিয়ায় করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। বর্তমানে কোনো বাংলাদেশি আক্রান্ত নেই। এদিকে করোনার কারণে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অভাব দেখা দিয়েছে। আর এতে বাড়তি সুযোগ পেতে পারে বাংলাদেশি শিক্ষার্থীরা। অস্ট্রেলিয়া থেকে বিস্তারিত এস.এম. আমিনুল রুবেলের রিপোর্টে। এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে বাংলাদেশি কেউ করোনা আক্রান্ত অবস্থায় নেই এবং করোনা পরিস্থিতি অস্ট্রেলিয়া যথেষ্ট ভালো। অস্ট্রেলিয়াতে এখন পর্যন্ত মাত্র 17,26,000 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের লাইন কিন্তু এখনো আসেনি। সাধারণ নাগরিক পর্যন্ত কিন্তু এই ভ্যাকসিন কার্যক্রম পৌঁছায়নি। বাংলাদেশ থেকে যারা এসেছে গত বছর ফেব্রুয়ারি মার্চে, তারা কিন্তু জুন জুলাইতে কিন্তু অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা শেষ করে বেশিরভাগই চলে যাবে। তাদের কিন্তু ভ্যাকসিন ফ্রি ছিল এবং তারা ভ্যাকসিন পাওয়ার কথা ছিল, কিন্তু সময়ের কারণে হয়তো তারা ভ্যাকসিনের এই আওতায় আসতে পারবে না। অস্ট্রেলিয়া সরকার যদিও জানিয়েছিল এই বছরের সেপ্টেম্বর অক্টোবরের ভিতরে পুরো অস্ট্রেলিয়ার সবাইকে ভ্যাকসিনের আওতায় আনবে। অনেকগুলো ইউনিভার্সিটি ইতিমধ্যেই তাদের টিউশন ফি কমানোর ঘোষণা দিয়েছে। অনেক সাবজেক্টে কিন্তু টিউশন ফি প্রায় 20% পর্যন্ত কমে গেছে। এ কারণে দেখা গেছে যে অন্যান্য অনেক ইউনিভার্সিটি যেখানে শিক্ষার্থী পাচ্ছে না, সেখানে কিন্তু যেসব ইউনিভার্সিটি টিউশন ফি কমিয়েছে সেসব ইউনিভার্সিটি কিন্তু অনেক শিক্ষার্থী পাচ্ছে। বিশেষ করে ভিসা হচ্ছে। হয়তোবা অস্ট্রেলিয়াতে শিক্ষার্থীদের আসতে একটু সময় লাগতে পারে যতদিন পৃথিবীর পরিস্থিতি শান্ত না হচ্ছে, তবে ভিসা কিন্তু হচ্ছে। বাংলাদেশি শিক্ষার্থী যারা ইতিমধ্যেই অস্ট্রেলিয়া আসার জন্য অ্যাপ্লিকেশন করেছে, তাদের দ্রুতই অস্ট্রেলিয়া আসার চেষ্টা করা উচিত, কারণ ভিসার সংখ্যা কিন্তু আগের চেয়ে বেড়ে যাচ্ছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি যখনই ভালো হবে, বাংলাদেশের পরিস্থিতি ভালো হবে, হয়তোবা তখনই বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা অস্ট্রেলিয়াতে প্রবেশ করার সুযোগ পাবে। আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এবার রোবট সোফিয়ার অনুকরণে বঙ্গ নামে রোবট তৈরি করেছেন বরিশালের একাদশ শ্রেণীর ছাত্র সুজন পাল। সুজনের দাবি, এই রোবট নানাভাবে মানুষের কাজে লাগবে। রোবটটি দেখতে প্রতিদিনই তার বাড়িতে ভিড় করছে দূর দূরান্তের মানুষ। এটির উন্নয়নে পৃষ্ঠপোষকতা দাবি করেছেন উদ্ভাবক। এ ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। জাতির জনকের নাম, প্রধানমন্ত্রীর নাম, জাতীয় ফুল, জাতীয় ফল, স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবস কবে, সব প্রশ্নেরই উত্তর দিচ্ছে রোবট বঙ্গ। এছাড়া শিক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং কৃষি বিষয়ক পরামর্শ দিতে পারে সে। আগুন লাগলে কাছের ফায়ার সার্ভিসকে জানিয়ে দেবে এই রোবট। গ্যাস সিলিন্ডার লিকেজ হলেও বিশেষ সংকেতের মাধ্যমে ঘরের মানুষকে জানিয়ে দেবে সাথে সাথে। কর্মর্দনের জন্য বাড়িয়ে দেবে হাতও। এই রোবট বাংলা, ইংরেজি সহ আঞ্চলিক ভাষায়ও কথা বলতে পারে বলে দাবি এর উদ্ভাবকের। যেমন একটা ওয়ার্ড না পারলে সেটার মিনিংটা কি সে বলে দিতে পারে, একটা বাক্যের মিনিংটা, বাংলা মিনিংটা সে বলে দিতে পারে। তারপর আশেপাশে যদি আগুন লাগে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে SMS পাঠাতে পারে। তারপর যদি গ্যাস লিক হয় এই অ্যালার্ম দেবে, যার মাধ্যমে সবাই বুঝতে পারবে যে ঘরের ভিতর গ্যাস লিক হয়েছে। এই রোবটের উন্নয়নে সরকারি পৃষ্ঠপোষকতা চাইলেন উদ্ভাবক সুজন পাল। সরকার যদি আমাকে পৃষ্ঠপোষকতা দেয় তো এই রোবটটিকে আমি আরো আধুনিকায়ন করে তুলতে পারি, যার মধ্যে মানুষের সেবায় লাগতে পারে। এটি দেখার জন্য বিভিন্ন স্থান থেকে প্রতিদিন সুজনের বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ। রোবট আবিষ্কারে খুশি সুজনের পরিবার ও এলাকাবাসী। ভবিষ্যতে যাতে আরো ডেভেলপ হইতে পারে এই আশাটাই আমরা করব। আমাদের যুব সমাজে যারা ইয়ং জেনারেশন আছে, যারা পড়ালেখা করে, পাশাপাশি এগুলো করার জন্য কাজ করলে তারা অনেক উন্নত হবে এবং আমাদের বাংলাদেশ সামনের দিকে উন্নত হবে। ডাক দিলে শুনে, হাতে হ্যান্ডশেক করে, আমাকে ভালো লাগছে। সুজনের তৈরি রোবটের যথাযথ উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাথে আমি যোগাযোগপূর্বক এই আপগ্রেডেশনের জন্য আমি সুজন পালের এই সার্বিক সহযোগিতা করব। 4 মাস আগে এই রোবট তৈরির কাজ শুরু করে সুজন। শেষ হয় 21 মার্চ। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে এই রোবট আবিষ্কার হওয়ায় নাম রাখা হয় বঙ্গ। সুজন গৌরনদী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। 5 ভাই বোনের মধ্যে সবার ছোট সুজন। তার বাবা একজন মৃৎশিল্পী। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ঢাকা দিয়াবাড়ি ডিপোতে মেট্রো রেলের প্রথম কোচ। নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি প্রায় 62%। চালু হলে বদলে যাবে রাজধানীর গণপরিবহন খাত। মহামারী শিখিয়েছে বিশ্বে একা চলার সুযোগ নেই। ভার্চুয়াল জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় $100 বিলিয়ন তহবিল নিশ্চিত করা সহ 4 দফা প্রস্তাব। এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করা না গেলে তৃতীয় ঢেউয়ের শঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর। 24 ঘন্টায় দেশে মৃত্যু 98। রাশিয়ার টিকা স্পুটনিক 5 উৎপাদন হবে দেশে, মস্কো ঢাকা একমত। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।